بسم الله الرحمن الرحيم أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون صدق الله العظيم উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। 3 নম্বরে আসলে আমার বক্তব্য কতগুলো এখানে দিছে, ওনারা কষ্ট করে এইগুলা গতবারও রেকটিফাই হয়েছে, ওইভাবে ওনারা কষ্ট করছেন। কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস এমন আছে যেটা আমি বলি নাই, কিন্তু এখানে সেটা করা হয়েছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, মসজিদে মহিলাদের নামাজের বিষয়ে আমার একটা স্পষ্ট বক্তব্য ছিল। মসজিদে মহিলারা নামাজ পড়তে কোনো আপত্তি নাই, তাদের অধিকারও আছে। কিন্তু কথাটা হচ্ছে পর্দাফুশিদা যথাযথভাবে মেনটেন করে তারা নামাজ পড়তে পারে। যদি সেটা না হয় তাহলে তাদের জন্য তাদের গড়াই মসজিদ, যেটা একই সওয়াব, তাদের জন্য একই সওয়াব, কিন্তু আমাদের জন্য সওয়াবের বেশ কম আছে। আমরা জামাত তরক করলে আমাদের গুনাহ হবে, কিন্তু তাদের জামাত তরক করলে কোনো গুনাহ হবে না, একই সওয়াব। যাই হোক, তো কিন্তু সেটা না করে এখানে বলা হয়েছে আমি পার্টিশন দিতে বলছি, নিচে মহিলাদের জন্য আলাদা রুম করতে বলছি, ইত্যাদি। এগুলো আমি বলি না। যাই হোক, তারপরও আমি কোনো কন্টেস্ট করতে যাচ্ছি না। আমারগুলো সম্পর্কে আমি জানি, ওই জন্য আমারটা বললাম। আর অন্যান্য বক্তারা বক্তব্য রেখেছিলেন, তাদেরগুলো সঠিক আছে কিনা আমি জানি না। আর আমার একটা মাইনসে ওই যে বিশেষ সাধারণ সভায় আমরা আর একটা প্রসঙ্গ, তাদের 3 মাসের মেয়াদ তো আমরা বৃদ্ধি করেছিলাম, কিন্তু সেখানে আমাদের আরেকটা বক্তব্য ছিল, যে বক্তব্যটার ব্যাপারে আমাদের সিএস মাহমুদ সাহেব বলেছিলেন, আমিও বলেছি। তারপরে আমাদের শফিউল্লাহ হাসান সাহেবও বক্তব্য রেখেছিলেন। বিষয়টা হচ্ছে যে আমাদের একটা গ্যাজেট, সরকার একটা অর্ডিন্যান্স জারি করেছেন মসজিদ নিয়ন্ত্রণ এবং পরিচালনা, নির্বাচন ইত্যাদি ব্যাপারে একটা পূর্ণাঙ্গ গ্যাজেট করেছেন, যে গ্যাজেটে সকল মসজিদের জন্য প্রয়োগযোগ্য, অনতিবিলম্বে প্রয়োগ করতে হবে, এরকম লেখা আছে। তো আমি ওই দিন প্রসঙ্গটা উত্থাপন করেছিলাম যে আমরা কি আমাদের নীতিমালা অর্থাৎ আমাদের সংবিধান মোতাবেক চলবো নাকি অর্ডিন্যান্স মোতাবেক আমাদেরকে করতে হবে। সিএস মাহমুদ সাহেব একটা প্রস্তাব দিয়েছিলেন যে এটা একটা কমিটি গঠন করে এটা দেখা হোক যে কোনটা আমাদের পক্ষে আছে, কোনটা বিপক্ষে আছে, এরকম। শফিউল হাসান সাহেব বলেছিলেন, সম্ভবত উনি এখানে উপস্থিত আছেন, উনি বলেছিলেন যে এগুলো আগামী যখন নির্বাচিত সরকার আসবে তারা এটা গ্রহণ করবে না করবে সেটার উপর নির্ভর করে, যেহেতু ইট ইজ নট ফাইনাল, তখন দেখা যাবে। তো এখন ওই যে বক্তব্যটা ওই যে মাইনাসে আসে নাই, আমি আজকের সবাই সেটাও আবার উত্থাপন করলাম। আচ্ছা, এখন আমার একটা আবেদন হচ্ছে, আমি গতবারও বলেছি যে প্রত্যেকটা এজেন্ডার ব্যাপারে আমাদের কিছু কিছু বক্তব্য থাকে। এখন আমি একজন লোক,
আমি বারবার উঠতে থাকবো, বারবার আমার 8বার আমি উঠে আমার কথাগুলো বলতে থাকবো, আবার আমার কথাগুলো না বললে আমার ঘুম হবে না। এই ক্ষেত্রে আমি প্রস্তাব রেখেছিলাম যে আমি যদি একবার চান্স পাই, তাহলে আমি প্রত্যেকটা যেগুলোর ব্যাপারে আমি আগ্রহী সেগুলোর ব্যাপারে আমার বক্তব্য রেখে গেলাম, বাস আমায় ফিনিশ। আরেকজন আসবে। সর্বশেষে আমাদের সাধারণ সম্পাদক সাহেব আধা ঘন্টা সময় দিয়ে প্রত্যেকের বক্তব্যগুলোর ব্যাপারে ওনার কোনো বক্তব্য থাকলে সেটা দিবেন। যদি ওনারা পারমিট করে তাহলে আমি কন্টিনিউ করতে পারি, নাহলে আমি এতে আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব। সাধারণ সম্পাদকের প্রতিবেদন দেখলাম। প্রতিবেদন অনেকটা গতানুগতিক হইলেও ওনাদের কার্যক্রমের কিছু বিশদ বর্ণনা এখানে আছে, যেগুলো আমাদের সাধারণ সম্পাদক সাহেব কষ্ট করে আমাদেরকে জানাইছেন। তো এখানে এই বক্তব্যগুলোতে বিশেষ করে দেখা যাচ্ছে যে আমাদের আর্থিক সংকটের একটা বিষয় উনি বারবার উত্থাপন করার চেষ্টা করেন, যে আসলে অনুদান প্রতিদান এগুলো না থাকলে আমাদের সংকটের মধ্যে হয়তো পড়তে হইতে পারে, কারণ আমাদের 20 লক্ষ টাকার মতো বেতন ভাতা দিতে হয়। এইটা কোত্থেকে আসবে? একবার আমি প্রস্তাবও রাখছিলাম যে আমাদের কিছু প্রজেক্ট দরকার, যে ওগুলো হচ্ছে আমাদের যে আয়বর্ধক কিছু প্রজেক্ট দরকার, যেটাতে আমাদের একটা নিশ্চিত আয় বছরে অন্তত 20 লক্ষ টাকা, মুয়াজ্জিন তারপরে আপনাদের ইমাম সাহেব খতিব সাহেবদের বেতনটা যদি পরিচালিত হয় ওই টাকাতে, নিশ্চিত টাকাতে, তারপরে এখন টাকা পাইলে উন্নয়ন হবে, না হলে হবে না, যেটা আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের এই জন্যে আমাদের কিছু দোকান করা যাইতে পারে হয়তো, ওইগুলো তো ব্যাপার পর্যবেক্ষণের ব্যাপার। তারপরে ধরেন আমাদের বিল্ডিং হচ্ছে, সেখানে যদি আমরা ভাড়া দিয়ে অন্তত বছরে 20 লক্ষ টাকা আয় করতে পারি এইসব, তাহলে আমাদের একটা চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। তবে ওনার বক্তব্যতে লেখা আছে যে আমরা 610 জন মোট সদস্যের ভিতরে 100 জন সদস্য বর্তমানে 1000 টাকা করে, এবং বাকি 22 জন সদস্য আপনার 500 টাকা করে প্রতি মাসে চাঁদা প্রদান করে। আলহামদুলিল্লাহ, তাদের এই চাঁদাটা ধরতে গেলে বছরে আমাদের 5,76,000 টাকা আয়। এটা একটা অনুদান, তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এখন সবাই দিতে পারবে না পারবে এমন তো কোনো কথা নাই, মসজিদের ব্যাপার। এখন আপনি এতজনে দেন, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দিলেও কী করবে, এখন না দিতে চাইলে কিছু করার নেই। তারপরেও এই যে এনারা যে প্রতি মাসে দিচ্ছেন এটার জন্য ধন্যবাদ। এখন আপনি আপনার বক্তব্যে একটা লিখেছেন যে মানে 2004 এপ্রিলের 2026 সাল পর্যন্ত, এপ্রিল 2024 থেকে 2026 সাল পর্যন্ত আপনি ওপেনিং ব্যালেন্স একটা বের করেছেন এবং ক্লোজিং ব্যালেন্সও বের করেছেন, সর্বমোট পরিশোধের কথাও একটা লিখেছেন। কিন্তু আমাদের বর্তমানে এই প্রতিবেদনে আছে 1 জুলাই 24 থেকে 30 জুন 25 পর্যন্ত আমাদের কাছে যে হিসাব উপস্থাপিত আছে সেটা হচ্ছে এই পিরিয়ডের জন্য। আপনারটা এই পিরিয়ডের পরে আগামী বছরে সম্ভবত পাবো, কিন্তু বাই দিস টাইম আপনারা একটা মানে নার্সাল একটা দিয়েছেন, সেটাও যদি আমাদের এই বইতে ইনক্লুড করে দিতেন, অর্থাৎ 1 জুলাই 25 থেকে এপ্রিল 26 পর্যন্ত যদি ইনক্লুড করা যাইতো, তাহলে আমরা আপ টু ডেট আমাদের পরিস্থিতি, আমাদের আর্থিক পরিস্থিতিটা জানতে পারতাম। যাই হোক, এটা আপনারা হয়তো দিয়েছেন কি জন্য জানি না। আর একটা কথা, এখানে আমাদের উপকমিটির কোনো তথ্য গতবারও পাই নাই, এখনও পাই নাই। আমাদের নিশ্চয়ই উপকমিটি আছে, অর্থ উপকমিটি, অন্যান্য উপকমিটি আছে, তাদের কার্যক্রম, তাদের কি ব্যবস্থা, তারা কি করছে কি না করছে, তারা কত সফল, এগুলো সাধারণত একটা প্রতিবেদনে থাকে। কিন্তু এখানে কোনো উপপরিষদের কোনো নেই, কোনো বক্তব্য নেই এই ব্যাপারে। আমার কথা হচ্ছে যে একটা ছিল যে অর্থ উপকমিটির একটা প্রতিবেদন থাকা দরকার ছিল, যে অর্থ উপকমিটি এটা এতগুলো করেছে, তারা তাদের ফাইন্ডিংস আমরা পাইনি। এবং এখানে এই যে আরেকটা দিয়েছেন যে এজেন্ডা, সেখানে বলা হয়েছে যে 25তম বার্ষিক সাধারণ সভায় 8টি সম্পাদকীয় পদ সৃষ্টি করা হয়েছে।
এই 8টি পদ সৃষ্টি করা হয়েছে, তখনও আমি একটু অবজারভেশন দিয়েছিলাম যেটা পদ সৃষ্টি করা হয়েছে সেগুলো আসলে যৌক্তিক কিনা। এক, দ্বিতীয় কথা ছিল যে ওই 8টি পদে যারা এখন ওই 8টি পদে ডাইরেক্ট ইলেকশন হবে 2 জনের ভিতরে 3 জনের ভিতরে, সুতরাং অভিজ্ঞ ব্যক্তি 1 জন হবে আর 2 জন বাদ যাবে। তো আমি আসবেন, ওইটা আমি আমারটা বলে যাচ্ছি, কিন্তু এখন সাধারণ সম্পাদক তার প্রতিবেদনে ওই 8 জনের বিষয়ে কি সমস্যা কি সেটা বলে নাই। উনি বলছেন যে ওই 8টা যে বক্তব্য সময় সংক্ষেপের জন্য সবারই হয়তো ব্যস্ততা, এমনিতে আমরা দেরি করে শুরু করছি উপস্থিতি কম থাকার কারণে। যদি কারো কোনো এডিশন অল্টারেশন না থাকে আমরা তাহলে আমার প্রস্তাব, যদি কোনো এডিশন করতে না চান তাহলে 3, 4, 5 এগুলো পঠিত বলে গণ্য হতে পারে সময় কমের জন্য। সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য কার্যনির্বাহীবৃন্দ এবং মঞ্চের সামনে আগত আমাদের সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা কল্যাণ সমিতি মসজিদ কমিটিতে প্রায় ছিলাম, আমিও প্রায় ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আপনার দোয়া খেদমত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ কাছে শুকরিয়া। আমি শুধু সভাপতির অনুমতি সাপেক্ষে একটু কথা বলতে চাচ্ছি এজেন্ডার উপরে। এটা হচ্ছে 28তম বার্ষিক সাধারণ সভা। যেহেতু এটা সাধারণ সভা এজিএম, এখানে ম্যান্ডেটরি একটা এজেন্ডা থাকে। যেহেতু তাদের কার্য দিবস আজকেই শেষ, অথবা যেদিন হ্যান্ড ওভার থেকে ওখানে সেদিন শেষ, কিন্তু এখানে একটা এজেন্ডা হচ্ছিল নির্বাচন সংক্রান্ত আলোচনা। এই জিনিসটা আসে নাই, সেটা যদি তারা ভুল করে থাকে তাহলে সভাপতির অনুমতি নিয়ে সাধারণ সম্পাদককে এটা কারেকশন করে বসানোর জন্য অনুরোধ জানাবো। আর 2 নম্বর একটা কথা, এখানে সাধারণ সম্পাদক 27তম বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী উনি লিখেছেন বা পড়েছেন। কিছুক্ষণ আগে শফিউল্লাহ আলম সাহেব বলেছেন এটা পঠিত গণ্য হলো। এখানের মধ্যে ছোট্ট একটা এরর রয়ে গেছে। এখন আমি দেখতে পেলাম প্রতিবেদনটা সাধারণ সম্পাদক দিয়ে থাকে, সেটা সবাই জানে। স্বাক্ষর এবারে দেখলাম, আমরা জানি প্রেসিডেন্ট এবং সেক্রেটারি করে থাকেন স্বাক্ষর। সেখানে দেখা যাচ্ছে সেক্রেটারি টিকিয়া সালাউদ্দিন ইউসুফ, জেনারেল সেক্রেটারি, চানগাঁও বাসিকালা জামা মসজিদ। ওদিকে আছে মোহাম্মদ আবু তৈয়ব, সভাপতি, চানগাঁও বাসিকালা জামা মসজিদ। এখানে দেখাচ্ছিল যদি সভাপতি ওই দিন অনুপস্থিত থাকতেন তাহলে এখানে আবু তৈয়ব সাহেব প্রথম সভাপতি বা দায়িত্বপ্রাপ্ত সভাপতি লিখতে পারতেন। এখানে লিখে গেছে সভাপতি। এটা আমার দৃষ্টিতে চোখের নজরে পড়েছে বিদায় আমি একটু বললাম। দেখে 2টা ভুলের জন্য বোধ হয়, যদি ভুল করে তাকে ক্ষমা করবেন, আর যদি সত্যি বলে তাকে কারেকশন করবেন। ধন্যবাদ সবাইকে। আয় কত হয়েছে, ব্যয় কত হয়েছে, আর আমার সঞ্চয় কত আছে অথবা আমার ঋণ কত আছে, এটাই আমার দরকার। আপনি ব্যালেন্স শিট মিলাতে গিয়ে ওই যে অবশ্যইটাকে ব্যয় থেকে বরাবর ব্যয়ে দিয়েছেন, আমার প্রকৃত আয় থেকে বাদ দিয়ে দিয়েছেন অবশ্যইটা। যদি আমি অবশ্যই না ধরতাম তাহলে এটা আমার আয়ের ভিতরে থাকতো না। আমি যদি অবশ্যই না ধরি, এবার আমি মনে করলাম যে আমার অবশ্যই নাই, কোনো কিছুতে অবশ্যই নাই। আর ভাগ্যবালা আপনি এই বিল্ডিংয়ের উপরে অবশ্যই ধরেন নাই, অবশ্যের কথা লিখছেন, কিন্তু ধরেন নেই, ধরলে তো আমার আরও আয়ের থেকে ব্যয় বেড়ে যেত। ব্যয় থেকে এখন এটা আমাকে একটু বুঝাই দেন। আর বিএম পদ্ধতি এটা কি? অথবা এখন আপনারা বলতেছেন এখানে বিভিন্ন জায়গায় বলা হয়েছে প্রফিট অ্যান্ড লস থেকে যদি বাদ দেওয়া না হয়, অবশ্যইটা যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে যদি বাদ দেওয়া না হয় তাহলে ব্যালেন্স শিট মিলবে না, আপনার অ্যাকাউন্ট মিলবে না। ওই জন্য ব্যালেন্স রিডিউসিং পদ্ধতিতে আপনারা এখানে প্রয়োগ করতে যাচ্ছেন। এখন আমার কথা হচ্ছে যে এখন আমি যদি অবশ্যই যদি না ধরি, আমরা মনে করি যে আমাদের কোনো অবশ্যই নেই, তাহলে কি হবে? আমার তো ক্যাশ এফেক্ট করতেছে না। তাইলে তো আমার ওইটা যেটা ব্যয়ের দিকে ধরতেছেন 38 লক্ষ টাকা, সেটাও আমার বেঁচে যাবে, অর্থাৎ আমার ব্যাংক ব্যালেন্সটা বাড়বে একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা বারবার একই কথাগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বলছেন, কিন্তু আমার এই যে মসজিদের যে অ্যাকাউন্টটা সংরক্ষিত হয় বা যে অ্যাকাউন্টে ব্যয় হয়, আয় হয়, সেগুলো আমাদের সংবিধান মোতাবেক
হয় কি না এবং আমাদের অর্থবিধি নির্দেশনা মোতাবেক সেগুলো সম্পাদিত হয় কি না এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই? আচ্ছা, তারপরে এখানে কতগুলো বলছেন, যেমন আপনারা আয় ব্যয়ের মধ্যে সার্ভিসিং মেনটেন্যান্স কিসের কথা উল্লেখ নেই, কি মেনটেন্যান্স করছেন, কি সার্ভিসিং করছেন। এখানে 5 লক্ষ টাকা একটা দেওয়া আছে। বেতন ভাতার ব্যাপারে আছে প্রায় 20 লক্ষ টাকা। এটার একটা তালিকা থাকলেও বুঝতাম যে মুয়াজ্জমের বেতন কত, ইমাম সাহেবের বেতন কত, খতিবের বেতন কত, একটা আমাদের কাছে একটা আইডিয়া থাকতো কার বেতন কত। কিন্তু টোটাল বেতনটা হচ্ছে 20 লক্ষ টাকা প্রায়। এটা আগে ছিল 16 লক্ষ টাকা, অর্থাৎ প্রতি বছরে 10 to 15% তাদের বেতন বৃদ্ধি হচ্ছে। যদিও আমাদের কোনো কিছু বেতন বৃদ্ধি হয় না, যে তিমির সেই তিমির, যাই হোক। এখন আপনি যদি আমাকে ওই একটা জিনিস বুঝিয়ে দিতে পারেন যে আমাদের এটা যেহেতু নন ট্রেডিং অর্গানাইজেশন, লাভ ক্ষতি আমাদের কোনো কথা নেই, আমাদেরগুলো আয় ব্যয় কথা, প্রাপ্তি পরিশোধ এটাই আমাদের সঠিক আছে। কিন্তু যেহেতু আমাদের এটা নন ট্রেডিং কনসার্ন, আমি প্রফিট অ্যান্ড লসে, আমাদের এখানে প্রফিটও নাই লসও নাই, সুতরাং প্রফিট অ্যান্ড লস থেকে অবশ্যই বাদ দিতে হবে। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তো নাই, ওখানে কেন আপনি ওই জন্য ব্যয় থেকে বাদ দেন। হ্যাঁ, কিন্তু সবসময় লেখা আছে প্রফিট অ্যান্ড লস থেকে বাদ যাবে। তো এখন প্রফিট অ্যান্ড লস নাই, আমাদের এখানে আয় ব্যয়ের হিসাবে একটা প্রাপ্তি পরিশোধই করতে হয়, তাহলে আমাদের আসবে না আপনার এটা ডেপ্রিসিয়েশনটা, মানে অ্যাসেট লিস্টে আসবে না, অ্যাসেট লিস্টে আসবে না। যদি অ্যাসেট লিস্টে আসে সেখানে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে সেটা প্রফিট অ্যান্ড লসে যাইয়া গ্রস প্রফিট থেকে এটা বাদ দেওয়ার পরে নেট প্রফিটটা মূলধন তহবিলে যোগ হবে, মূলধন তহবিলে যোগ হবে। মূলধন তহবিল এবং আমরা যে উন্নয়ন কাজ করছি, যত টাকা আমাদের ব্যয় দেখানো হয়েছে, এটা দুটার সাথে একটা মিলতে হবে। যদি না মেলে তাহলে এটাই হবে না। তাহলে আমাদের দুইটা জিনিস বাদ দিতে হবে। একটা হলো আমাদের সম্পদের যে আছে এইটা বাদ দিতে হইবে, আর একটা হলো আমরা ব্যালেন্স শিটটা বাদ দিতে হবে। তার শুধু একটাই থাকবে, প্রাপ্তি পরিশোধ হিসাব। নন ট্রেডিং অর্গানাইজেশন এইরকমই থাকে, যেরকম দোকান মালিকের থাকে এইরকম, এইটাই থাকে। এইটা করা যায়, তাহলে অবসরের প্রশ্নটা আসবে না। তাহলে যে সম্পত্তির মূল্য আজকে আর 100 টাকা দেখানো গেছে, এটা 20 বছর পরেও এটা 100 টাকাই থাকবে। আর রিডিউস মেথডে যেটা বললো, দুইটা মেথড আছে, একটা হচ্ছে রিডিউস মেথড, একটা হলো এস্টেট মেথড। যদি ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে আমরা বাংলাদেশ সহ বিভিন্ন দেশ এটা ব্যবহার করে রিডিউসিং মেথড। তা রিডিউসিং মেথডে সম্পদের মূল্য, বই মূল্য 0 হয়ে গেল, সম্পদের লিস্ট থেকে ওই সম্পদের নাম চলে যায় না। আর যদি এস্টেট মেথড হয় তাহলে ওই সম্পদের নামটা চলে যায়। এখন আপনারা সিদ্ধান্ত নেন, এজিএম সর্বশক্তি রাখে, এজিএম সিদ্ধান্ত নেন আপনারা কী করবেন। যদি আপনারা ব্যালেন্স শিট করতে চান, আপনারা যদি প্রফিট অ্যান্ড লস করতে চান, তাহলে যদি আপনার স্থায়ী সম্পত্তি যদি লিস্ট করতে চান, তাহলে অবশ্যই ডিপ্রিসিয়েশন জিনিসটা আসবে। ডিপ্রিসিয়েশন আসলে সেটা সম্পদের মূল্য কমে যাচ্ছে, ব্যবহারজনিত কারণে সম্পদের মূল্য কমে যাচ্ছে। কমে গেলে তাহলে এটা এফেক্ট করবে ব্যালেন্স শিটে এফেক্ট করবে। এখানে গ্রস প্রফিট থেকে অবশ্যইটা বাদ দেওয়ার পরে নেট প্রফিটটা করা হয়, এইটা মূলধন তহবিলে যোগ হয়ে যায় এটা। আর বাকিটা আমাদের অডিটর সাহেব, অনেক সিনিয়র অডিটর এই কোম্পানির, উনি আপনাদেরকে ব্যাখ্যা দেবে। যে অডিটর সবগুলি এখানে ধরেন ডিফল্টার লিস্ট দেয় না, কারা ডিফল্টার। অনেকে বলে যে এরা খুব কম সংখ্যক, অনেকে বেশি দিছে। তাহলে মানলি যদি বেশি দিয়ে থাকে এককালীন, তো এখন তো আগে অরিজিনালি এখানে সামান্য সাবস্ক্রিপশন ছিল মানলি, এখন তো 4,800, 10 বছরে 50,000। কিন্তু যারা 30,000, 20,000 এককালীন দিছে, এগুলা ইনক্রিজ করা দরকার। আর যদি সাবস্ক্রাইবার লিস্ট যদি দেওয়া না হয়, তাহলে কারা ডিফল্টার সার্ভার, তারা তড়িঘড়ি করে কোনো এক সময় আবার লাগলে টাকা দিয়ে করবে। কিন্তু সাবস্ক্রাইবার লিস্টটা অবশ্যই দরকার।
সাবস্ক্রাইব যারা ডিফল্টার্স লিস্ট সরি বাংলাদেশে না হয় পৃথিবীতে ব্যাংকের গোলমাল হয়েই থাকে। এখানে ব্যাংক ব্যালেন্স এবং ব্যাংকের স্টেটমেন্ট শুড পার্সোনালি মে বি গিভেন টু অডিটার্স। তাহলে ওনারা দরকার হলে চেকিং করবে উইথ দি পারমিশন অফ দি প্রেসিডেন্ট সেক্রেটারি। তাহলে এখানে প্রায় জায়গায় গোলমাল থাকে, ছোটো বড়। এখানে আপনারা এখানেও দেখতেছেন কোটি কোটি টাকা অনেক বদান্য ব্যক্তিরও তাহলে মানে অবদানে এগুলো দরকার নেই, এখানে বলি না সব জায়গায়। তো এগুলো আমার মনে হয় ব্যাংক ব্যালেন্সটা চেক করা দরকার। যদিও বলে যে আপনি সন্দেহ না, এটা রুটিন চেকিং, কাউকে অবিশ্বাসের ব্যাপার না, এটা রুটিন চেকিং করতে হবে। হঠাৎ করে ধরা পড়তেও পারে। তো আমি আর বেশি কথা বলবো না। এখন কথা হচ্ছে ব্যাংক ব্যালেন্স, ডিফল্টার লিস্ট। যদি বলে যে আমার তো ডিফল্টার লিস্ট হলে কারা টাকা দিতেছে না, তো এগুলো আমার প্রথমে ক্যাশ বই আসবে, কারো পকেটে যাবে না। ক্যাশ বই, ব্যাংক বই ওইখান থেকে বসের লিস্টে যাবে। এইভাবে করা হয়। আমি আর বেশি কথা বাড়াবো না, আমার এই পর্যন্ত বক্তব্য। আসসালামু আলাইকুম। অর্গানাইজেশন আমরা যতটুকু জানি, ডেপ্রিসিয়েশন হলো কোন একটা মেশিনারিজ নষ্ট হলো, কোন একটা বিপদ আসলে সেটা রিজার্ভ হিসেবে রাখা হয়। তো আমার মনে হয় যেহেতু মসজিদ এখানে এরকম জরুরি কিছু হয় না, তারপরে রিজার্ভ ফান্ড থাকে নিয়ম অনুযায়ী। আমার মনে হয় ওনারা ভালো বলতে পারবেন এখানে নন ট্রেডিংয়ের মধ্যে রাখা যাবে কিনা। আর আমাদের একটা মনে রাখতে হবে, অন্য মসজিদের মতো না, এটা হচ্ছে সিডিএর অন্তর্ভুক্তি। এটা সিডিএর অন্যান্য যে মসজিদগুলো সেটার একই নীতিমালা। কারণ আমরা জানি, আমি বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের গত যে চেয়ারম্যান, সিডিএর চেয়ারম্যান সাহেব, উনি অত্যন্ত আন্তরিক ছিলেন এবং আমাদের এই মসজিদের নকশাটা উনি অনুমোদন করে গেছেন। যাওয়ার 2 দিন আগেও আমাকে বলছেন, ইঞ্জিনিয়ার মোজাম্মল সাহেব আছেন, আলাউদ্দিন সাহেব, বলে যে আপনাদের একটা কাজ ছিল টাকা জমা দিয়ে জিনিসটা আমি থাকতে ক্লিয়ার করা। তো ওনারা বলছেন যে আমরা টাকা দিয়ে আমাদের এই নকশাটা অনুমোদন হয়ে গেছে। তো এটাই আমার মনে হয় আপনাদের জানানো উচিত। ধন্যবাদ। তারতম্যটা কী কারণে সেটা একটু কাইন্ডলি একটু বুঝিয়ে বলবেন। প্রাপ্তি প্রধান হিসেবের সঙ্গে আমার আয় ব্যয় হিসেবের। ধন্যবাদ। সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং অত্র মসজিদের পরিচালনা কমিটি এবং আমার উপস্থিত সামনে যারা উপবিষ্ট আছেন সকলকে আমার বক্তব্যের শুরুতে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম রহমান মুস্তাফা আলম অ্যান্ড কোং চিয়া ফার্মের অডিট রিপ্রেজেন্টেটিভ হিসেবে আজকের এজিএমে উপস্থিত হয়েছি। উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আমাকে যারা সুযোগ করে দিয়েছেন সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করতেছি। আমাদের সিএ ফার্মগুলো যা আছে, অর্থাৎ অ্যাকাউন্টসের যারা কাজকর্ম করে থাকে যে সকল প্রতিষ্ঠান, প্রত্যেকটা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে তারা অ্যাকাউন্টসগুলো মেনটেন করে থাকে। এর মধ্যে যদি বলি একটু আমি হিস্ট্রির দিকে যাই, 1973 সালের আগে গ্যাফ নামের একটা প্রিন্সিপাল ছিল, যেটাকে বলতো জেনারেল অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল। এক এক দেশে এক এক রকম পদ্ধতি ছিল, যার কারণে 1973 সালে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি নামের একটা অর্গানাইজেশন একত্রিত হয়ে আমেরিকা এবং ইউরোপের কান্ট্রি, ইউকে সবগুলো মিলে একটা প্রিন্সিপাল স্ট্যান্ডার্ড দাঁড় করিয়েছেন, যেটাকে বলা হয় অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওই বোর্ডের অধীনে এটাকে বলা হয় IAS, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটার মধ্যে প্রিন্সিপাল আছে 1 থেকে 47টা। পরবর্তীতে কিছু প্রিন্সিপাল রিপ্লেসমেন্ট হয়েছে। পাশাপাশি সময়ের সাপেক্ষে বর্তমান 1 থেকে 18টা প্রিন্সিপাল রয়েছে। তো আমরা যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করি, যে সমস্ত প্রতিষ্ঠান
সবাই এই IFRS এবং IS এই স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করে অ্যাকাউন্টস করার বাধ্যবাধকতা আছে। আমরা অডিটর হিসেবে আমরা যে সমস্ত অ্যাকাউন্টস করি, আমাদের মতো যদি অ্যাকাউন্টস করি ওই অ্যাকাউন্টসটা কোথাও অ্যাকসেপ্টেবল হবে না। আমাদেরকে ইন্টারন্যাশনাল প্রিন্সিপালগুলো মেনটেন করে আমাদের অ্যাকাউন্টসটা করতে হবে। তো সেই সুবাদে একজন সম্মানিত সদস্য ডেপ্রিসিয়েশন নামে একটা কথা বলেছেন, অর্থাৎ অবচয়। আমি প্রথমত একটু ক্লিয়ার করি যে ট্রেডিং নন ট্রেডিং অর্গানাইজেশন, বর্তমান চাঁদগাঁও আবাসিক মসজিদ এটা নন ট্রেডিং অর্গানাইজেশন হলেও অ্যাসেটগুলার কীভাবে রিকগনিশন হবে, অ্যাসেটগুলা কীভাবে প্রেজেন্টেশন হবে, এই রিলেটেড IAS 16 প্রিন্সিপালে বলা আছে। ওখানে বলা হয়েছে প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের ডেপ্রিসিয়েশন কাউন্ট করতে হবে। আমি ফর এক্সাম্পল আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আমরা এখানে একটা এসি নিয়ে আসলাম, যেটার কস্ট ভ্যালু, এটাকে হিস্টোরিক্যাল কস্ট ভ্যালু বলা হয়। এটার কস্ট ভ্যালু 1 লাখ টাকা সাপোজ। যদি আমরা এটার ডেপ্রিসিয়েশন না ধরি, আগামী 5 বছর পরে গিয়ে সেটা অবসোলেন্স হয়ে যেতে পারে, যার কারণে দেখা যাবে এটার মার্কেট ভ্যালু হয়ে গেছে 20 থেকে 30 হাজার টাকা। তখন প্রথমে যে আমার একটা 1 লক্ষ টাকার কস্ট হয়েছিল, পরবর্তীতে সেটা 20,000 টাকায় চলে আসছে। এটা অ্যাকাউন্টসের মধ্যে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি হয়ে যায়। ঠিক এটা যদি বড় অ্যামাউন্টের ক্ষেত্রে বলি, একটা বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে প্রায় কোটি কোটি টাকা তৈরি হয়। এইগুলো যদি ডেপ্রিসিয়েশন না করা হয় সময়ের কারণে, তখন দেখা যায় অ্যাকাউন্টসের বিশাল একটা সমস্যা তৈরি হয়। যার কারণে IAS 16 মধ্যে বলা হয়েছে প্রত্যেকটা ফিক্সড অ্যাসেটের এইগুলা যতদিন পর্যন্ত ব্যবহার করবে, যত সময় পর্যন্ত, ওই সময় পর্যন্ত ওইটার একটা কস্ট ভ্যালু ধরে নিতে হবে, যেটাকে এক্সপেন্স হিসেবে বলা হয়, অর্থাৎ ডেপ্রিসিয়েশন। তো এটার যদি টোটাল ভ্যালু 1 লক্ষ হয়, সেটার আমার এসিটা আমাকে সার্ভিস দিবে কত, সর্বোচ্চ 10 বছর বা 5 বছর 8 বছর। তো সেই সুবাদে ওই 5 বছর পর্যন্ত ওই 1 লক্ষ টাকাকে একটা প্রত্যেক বছরে ওখান থেকে আমি সুবিধা পাচ্ছি কত, এটা 20,000। তো এটাকে ওইভাবে কাউন্ট করে ডেপ্রিসিয়েশন হিসেবে কাউন্ট করা হয়। অ্যাকাউন্টিংয়ের আরেকটা প্রিন্সিপাল আছে, ম্যাচ ইন প্রিন্সিপাল। এটার কথা হচ্ছে যেই বছরে যেখান থেকে যে সমস্ত সম্পদ থেকে সুবিধা ভোগ করা হয়, ওই সুবিধা ভোগ করার কারণে ওই রিলেটেড যতগুলা মূল্য কমে যায়, ওইগুলাকে এক্সপেন্স হিসেবে কাউন্ট করতে হবে। এই প্রিন্সিপালের কারণে ডেপ্রিসিয়েশনটা ধরা হয়। তাহলে এরপর আসি, এটা যেহেতু নন ট্রেডিং অর্গানাইজেশন, তার কারণে আমরা ডেপ্রিসিয়েশন ধরলেও আমরা এটা কাউন্ট করছি আমাদের উদ্ধৃতপত্রে প্রেজেন্টেশন যেভাবে IAS অনুযায়ী হয় সেইভাবে। এখানে ক্যাশের কোনো ইম্প্যাক্ট, ক্যাশ এবং ব্যাংকের কোনো ইম্প্যাক্ট নাই। ক্যাশ এবং ব্যাংকের ইম্প্যাক্ট হচ্ছে অনলি রিসিভ অ্যান্ড পেমেন্টে। আপনারা যেটা বলতেছেন যে এটা নন ট্রেডিং, এখানে রিসিভ পেমেন্ট হবে, আমরা সেটা উপস্থাপন করেছি 21 নম্বর পেজে রিসিভ পেমেন্ট উপস্থাপন করেছি। এর পাশাপাশি আমরা এডিশন হিসেবে ইনকাম, আয় এবং ব্যয় হিসেবে আমরা অন্তর্ভুক্ত করেছি ইন্টারন্যাশনাল পদ্ধতি অনুযায়ী। তো যার কারণে আমাদের ডেপ্রিসিয়েশনটা আমরা ব্যয় হিসেবে ধরে আয় থেকে মাইনাস করেছি, কিন্তু পেমেন্টের মধ্যে আনে নাই। এটার কারণে কোনো ক্যাশ টাকা, ব্যাংক টাকা চলে যায় নাই। ক্যাশ টাকা, ব্যাংক টাকা আমরা সব কিছু পর্যালোচনা করেছি। আপনাদের প্রতিষ্ঠানে খুব সুন্দর করে ক্যাশ বুক মেনটেন করা হয়, কোন ডেটে কত টাকা রিসিপ্ট হচ্ছে, কোন ডেটে কত টাকা পেমেন্ট হচ্ছে, এটার একটা বুক আছে যেটাকে আমরা ক্যাশ বুক বলি। এটা আমরা A to Z দেখেছি এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সাফিসিয়েন্ট এভিডেন্স আমরা রেখেছি। তো পাশাপাশি এখানে আরেকটা কথা বলা হয়েছিল ব্যাংক ব্যালেন্স নিয়ে। আমরা মান্থলি ব্যাংক স্টেটমেন্ট নিয়েছি আপনাদের প্রতিনিধির কাছ থেকে। পাশাপাশি আমরা এটার উপর রিলাই করলেও আমাদের অডিট প্রসিডার অনুযায়ী ওই ব্যাংক থেকে কনফার্মেশন নিতে হয়। এটার জন্য আমরা ব্যাংক ব্যালেন্স কনফার্মেশন একটা ব্যাংকের নিকট পাঠিয়েছি। যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংকে আমরা ব্যাংক ব্যালেন্স কনফার্মেশন পাঠিয়েছি। ওনারা আমাদের নিকট একটা লেটার পাঠিয়েছে, যেটা আমাদের কাছে আমাদের ফাইলে এখনও আছে। ওইখানে যে ব্যালেন্সটা ক্লোজিং ব্যালেন্স হিসেবে শো করা হয়েছে,
এটা এবং অ্যাকাউন্টসের যে ক্লোজিং ব্যালেন্স হিসেবে শো করা হয়েছে এটা আমরা মিল পেয়েছি, এটা আমরা অ্যাকাউন্টসের মধ্যে অলরেডি আমরা সেটা তুলে ধরেছি। তো পাশাপাশি সার্ভিস অ্যান্ড মেনটেন্যান্সের ডিটেলস একটা কথা বলা হয়েছিল। আমরা আমাদের পিরিয়ডটা হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এক এক দিনে এক এক মাসে এক এক রকম টাকায় হয়েছে। আমরা সব কিছু দেখে আমাদের কাছে প্রত্যেকটা ফিগারের প্রত্যেকটা অ্যামাউন্টের ডকুমেন্টস আমরা সাফিসিয়েন্ট ডকুমেন্টস নিয়েছি এবং আমরা ভেরিফাই করেছি। পাশাপাশি আমাদের যেটা যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমরা শর্ট লিস্টও করেছি। স্যালারির যেটা বলা হয়েছে স্যালারির ক্ষেত্রেও সেম, এটা আমরা স্যাম্পল পেয়েছি, কয়েক মাসের আমরা স্যালারি স্টেটমেন্ট নিয়েছি। পাশাপাশি পুরো বছরে কত টাকা স্যালারি তার টপ শিটও আমাদের কাছে রয়েছে, আমরা সেটা রেডি করেছি। তো পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে যারা মেম্বার রয়েছে ওই মেম্বারদের যে কে কত টাকা দিচ্ছে বা দিচ্ছে না, আমরা এই বছর যেটা আগে ছিল না, আমরা আমাদের অডিট পিরিয়ডের সময়ে আমরা একটা লিস্ট করেছি যতগুলো মেম্বার আছে টোটাল মেম্বার কে কোন সময় কত টাকা দিয়েছে, উন্নয়ন বাবদ কত টাকা দিয়েছে, ডোনেশন বাবদ কত টাকা দিয়েছে, স্থায়ী বাবদ কত টাকা দিয়েছে, এককালীন বাবদ কত টাকা দিয়েছে, এটার ফুল একেবারে সিরিয়াল ওয়েস ব্লক ওয়েস আপনাদের কাছেও আছে, আমাদের কাছেও ওই লিস্টটা ফুল আছে যে কার কত টাকা কে কোন মাসে দিয়েছে, কে কোন মাসে টাকা দেয় নাই, টোটাল কার কত টাকা বকে আছে ওই লিস্টও আমাদের কাছে রয়েছে। তো আশা করি এটার উত্তর আপনারা পেয়েছেন। তারপর যদি না বুঝেন আমাকে জানাবেন। পাশাপাশি যদি আর কোনো কিছু মিস্টেক হয়ে যায়, আমার ভুল হয়ে যায় বা আমার গ্যাপ ইন পড়ে যায়, আপনারা আমাকে একটু জানিয়ে দিলে আমি এই মুহূর্তে আপনাদের নিকট সেটার উত্তর দিতে বাধ্য থাকি। ধন্যবাদ। থ্যাংক ইউ। জি জি, এটার ক্ষেত্রে কথা হচ্ছে রিসিভ পেমেন্ট প্রাপ্তি প্রদান এটা করা হয়েছে। অ্যাকাউন্টিংয়ের মধ্যে দুটো প্রিন্সিপাল আছে, একটাকে বলা হয় ক্যাশ বেসিস আর একটাকে বলা হয় অ্যাকুরাল বেসিস। ক্যাশ বেসিস মানে হচ্ছে যত টাকা আসছে যত টাকা গেছে অনলি এটাই কাউন্ট হবে, নন ক্যাশ যতগুলো ট্রানজ্যাকশান আছে এগুলো আসবে না। এটা দিয়ে আমরা প্রাপ্তি প্রদান হিসাব করেছি। কিন্তু আয় ব্যয় হিসাব যেটা এটা আমরা করেছি অ্যাকুরাল বেসিস। এখানে ক্যাশ ট্রানজ্যাকশন যতগুলো সবগুলো আসছে এবং নন ক্যাশ ট্রানজ্যাকশন যতগুলো আছে সবগুলো আসছে। এর মধ্যে যেটা আমরা অবচয় বললাম এটাও নন ক্যাশ ট্রানজ্যাকশন। এরকম আরও দুই একটা অ্যামাউন্ট রয়েছে যার কারণে ক্যাশের সাথে ইনকামের একটা গ্যাপ ইন আছে। এটা অ্যাকুরাল এবং ক্যাশ বেসিস হওয়ার কারণে হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই ডিফারেন্সটা বলে দেয় এটা ইতে চলে গেছে, মূলধন তহবিলে চলে গেছে। এই টাকাটা মূলধন তহবিলে চলে গেছে। জি, এটা বলতেছি আমি এখানে প্রাপ্তির মধ্যে আমরা ধরেছি এটার মধ্যে দুইটা মেথড আছে। একটা মেথডকে বলা হয় মুনাফা ভিত্তিক লেনদেন। লেনদেনের দুই ধরনের, একটা হচ্ছে মুনাফা ভিত্তিক লেনদেন আর একটা হচ্ছে মূলধন ভিত্তিক লেনদেন। যেগুলো মুনাফা ভিত্তিক লেনদেন এইগুলা বছরে কাউন্ট করা হয়, যেগুলো মূলধন ভিত্তিক লেনদেন সেইগুলা বছরের চেয়ে বেশি সময় ধরে সুবিধা বুক করার কারণে ওইগুলোকে মুনাফা না ধরে মূলধন হিসেবে ধরা হয়। যার কারণে এখানে প্রাপ্তি প্রদানের মধ্যে আমরা আয় ধরেছি ওইগুলাকে, যেগুলো অর্থ বছরের মধ্যে মুনাফা জাতীয় লেনদেন হিসেবে কাউন্ট করা হয়েছে সেগুলোকে। আর আমরা এখানে আয় ব্যয়ের মধ্যে ধরেছি সবগুলাকে, অর্থাৎ মূলধন জাতীয় যেগুলো সেইগুলোকে আমরা এখানে এনেছি। যার কারণে এখানের কিছু অ্যামাউন্ট যেমন স্থায়ী অর্থাৎ অনুদান যেটা এই রিলেটেড কিছু অ্যামাউন্ট, যে আজীবন সদস্যের চাঁদা এবং ডোনেশন এই জাতীয় কিছু অ্যামাউন্ট যে আয় ও ব্যয় আনা হয়েছে এবং প্রাপ্তি ও প্রদানের মধ্যে আয়ের মধ্যে না এনে মূলধন জাতীয় হিসেবে আনা হয়েছে। যার কারণে একটা গ্যাপ ইন তৈরি হয়ে গেছে। এটা ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল যেভাবে আছে আমরা সেইভাবে করেছি। যদি তারপর আপনাদের কাছে সন্দেহ প্রয়োজন হয় বলে মনে করেন তাহলে পার্সোনালি আমাদের সাথে বসলে আমরা ডিটেলস ধরে দুইটাই মিলিয়ে দিব যে এটার সাথে এটা মিল আছে, এই অ্যামাউন্টটা এখানে এনেছি, এই অ্যামাউন্টটা এখানে আনি নাই, এই কারণে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা আমরা মিলিয়ে দিতে পারবো।
জি 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 একটা অ্যাপ্রিসিয়েশন হবে যদি ভ্যালুয়েশন করা হয়। এটা যদি ভ্যালুয়েশন করা হয় তখন পসিবল। আমরা ভ্যালুয়েশনের কাজ করিনি, আমরা অ্যাকাউন্টসের কাজ করেছি। আমরা অডিটর হিসেবে আমাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছে অডিটর হিসেবে অ্যাকাউন্টসটা করা এবং অ্যাকাউন্টসটা অনুযায়ী ভাউচার যা যা রয়েছে এগুলো ঠিক আছে কিনা ভেরিফাই করা। আমাদের কাজ ছিল এটা, আমরা এটা করেছি। যদি আপনারা আমাদেরকে ভ্যালুয়েশনের জন্য অ্যাপয়েন্ট করেন তখন আমরা ভ্যালুয়েশন করে আপনাদেরকে একটা রিপোর্ট দিব। আমাদের অর্থনীতিতে বলা আছে যে এত টাকা খরচ করতে গেলে পারমিশন লাগবে, এত টাকা খরচ করতে গেলে পারমিশন লাগবে, এত টাকা খরচ করতে গেলে মানে খরচ করতে হবে, টাকা খরচ করতে হবে, এত টাকা নির্বাহী পরিষদের মানে সবাই পাস করলে এটা প্রয়োগযোগ্য হবে। এগুলো দেখছেন কিনা? আমরা প্রত্যেকটা খরচের ব্যাপারে ওই নির্দেশনাগুলি আপনি আমরা 2 নম্বর পেজে লিখেছি, আপনি দেখবেন। অর্থাৎ অডিট জি ধন্যবাদ। পরিষদের মেম্বার ছিলাম। এই 11 বছরের মধ্যে যে কোনো কাজ করছে কি না উনি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক সাহেবের পরামর্শ ছাড়া আমরা কোনো কাজ করি নাই। তারপর ওনার পরামর্শ ছাড়া আমরা কোনো কাজ করি নাই। তো যখন আমরা এই এলাকাটা পুরো ফারাদ করার এদের দাবি করতো, এগুলো এদের এলাকা। এখন তখন আমরা সিডিএস চেয়ারম্যান সাহেবকে এনে অজুখানাটা ওপেনিং করালাম। তখন অজুখানাটা ওপেনিং করার পর 2টা ছেলে আমাকে মারার জন্য মানে খুব করে দিয়েছিল। 2জন ছেলে দেখে আমি বাসার জন্য র্যাব অফিস এবং সাংগঠন জিডি করতে হয়েছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া বাঁচিয়েছে। এবং এই গেটটা করতে আমরা সিডিএ থেকে আদায় করছি, সালাম সাহেবের বাসায় গেছি, সিডি অফিসে গেছি, গেটটা হয়ে গেছে। আজকে সব কিছু ইনশাল্লাহ। কিন্তু সব কাজ কিন্তু সম্মানিত মোজাম্মেল সাহেবের পরামর্শ ছাড়া কিছু করা হয়নি। তো আসসালামু আলাইকুম। আটটি সম্পাদকীয় পদ আসন্ন এজিএমের অনুমোদন নিয়ে বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। পূর্বে নিয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন পরবর্তী গঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় যোগ্যতা ও সময় দিতে পারবে ওই সকল সম্মানিত সদস্যদের দায়িত্ব অর্পণ করা যাবে। দায়িত্ব অর্পণকৃত সম্মানিত সদস্যের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে কার্যনির্বাহী পরিষদ অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করার ক্ষমতা রাখবে। এটা অনেকেই প্রশ্ন করছে, কাশেম ভাইও করছে, এখানে জহিরুদ্দিন বাবুর একটা স্লিপ আছে, আপনাকে পুরো দিচ্ছি আমি। এটা নিয়ে অনেক জটিলতাও ছিল, সমস্যাও ছিল। যেমন যারা দায়িত্ব ছিলেন ওরা ইলেকশন করে, নির্বাচন করে, এখানে আমাদের প্রতিনিধিত্ব করছিলেন। কিন্তু দেখা যায় যে এইভাবে যদি আসেন ওনারা সময় মিলাতে পারেন না, সময় দিতে পারেন না, এবং দেখা যায় যে অনেক উপযুক্ত ব্যক্তি নির্বাচন করতে এসে হেরে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা এই আলোচনা আমাদের কার্যনির্বাহী পরিষদ সম্মানিত আজকের এজিএমের সর্বস্তরের সদস্যবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই যেই সদস্য পদগুলি আমাদের সৃষ্টি করা হয়েছিল, এগুলি আমাদের উদ্দেশ্যটা ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যেটা আমরা এখানে বসবাস করি, সবসময় মসজিদে আসি, একটা সমস্যা মসজিদের পরিচালনার জন্য কেউ বলে যে সেক্রেটারির কাছে যান, কেউ বলে যে প্রেসিডেন্টের কাছে যান। তো সেক্রেটারি প্রেসিডেন্ট তো সবসময় বসে থাকবে না। কিন্তু এখানে যে পদগুলি সৃষ্টি করা হয়েছে, মসজিদ একজন সম্পাদক দেখে, এলাকার এই বলেন পরিচ্ছন্নতা একজন সদস্য দেখে, তারপরে ক্রয় বিক্রয় একজন দেখে, তারপর এই খবর ব্যবস্থাপনার একজন দেখে, তারপরে সিকিউরিটির ব্যাপারে একজন দেখে। তখন এগুলি যখন বিকেন্দ্রীকরণ হয় তাহলে এগুলি জবাবদিহি করতে সুবিধা হয়। এইটার জন্য আমাদের মহৎ উদ্দেশ্যে
যেন প্রেসিডেন্ট সেক্রেটারির উপর সব কিছু থেকে না যায়, এই জন্য পদগুলি সৃষ্টি করা হয়েছিল। এগুলি আপনারাও আগে এই এজিএমেই আপনারা ফাঁস করছিলেন, কিন্তু এখন আবার এগুলি ইয়া করার জন্য যখন বাদ করার জন্য যখন কথা আসছে, আমার কথা হলো যে আলোচ্য সূচিতে কমিটির প্রস্তাব কী ও কেন এটা আপনারা ব্যাখ্যা দিবেন। সম্পাদকের দায়িত্ব কী ও পালনে ব্যর্থ হলে কি হবে এগুলি আপনারা ব্যাখ্যা দিবেন। তারপরে এই আটজনেই এই ব্যর্থ না, কয়েকজন ব্যর্থ, কারা ব্যর্থ, কীভাবে ব্যর্থ এগুলি আপনারা আইডেন্টিফাই করে এটা ব্যর্থতার জন্য এদের কী ব্যবস্থা গ্রহণ করছেন ওইটা আমাদেরকে আজকে ইয়াতে জানাবেন। পদের সাথে জড়িত, কারণ এটা অলরেডি এই 8টি পদ গত এজিএম আরও তার আগে হ্যাঁ এজিএমের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমার দুর্ভাগ্য আমি সেদিন উপস্থিত ছিলাম না, থাকলে হয়তো আমি সেদিনই সেটা মানে বিপক্ষে মত দিতাম। কারণ তারপরও যারা উপস্থিত ছিলেন আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখনও বলছি যে এটা আসলে বাস্তবতা পরিপন্থী একটা সিদ্ধান্ত হয়েছিল বলে আমি মনে করি। কারণ এই যে আমরা গত বছর ইলেকশন করলাম, আমি সবসময় বলি যে মসজিদটা আমরা চেষ্টা করব নির্বাচন, এটা আল্লাহর ঘর। এখানে আমাদের বাবর সাহেব একটা কথা বলেছেন, এখানে ক্ষমতা একজন, এখানে আসলে কেউ ক্ষমতার এক্সারসাইজ করতে আসেন না বা আসা উচিতও না। এটা আল্লাহর ঘর, এখানে ক্ষমতা কিসের? আবার ক্ষমতা শব্দটা অনুরোধ করব আমি এক্সপান্স করার জন্য বক্তব্য থেকে আপনার, এখানে ক্ষমতা বলে কিছু নেই, এটা আল্লাহর ঘর। যারা খেদমত করতে ইচ্ছুক হন তাদেরকে নিয়েই আমরা কমিটিটা করি। প্রতি বছর আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করি, এই জন্য আমি কোনোদিন এখানে নির্বাচনে অংশগ্রহণ করি নাই, কারণ এটা আমার কাছে ভালো লাগে না। আল্লাহর ঘরের খেদমত করব, আমরা সবাই মিলে এক জায়গায় থাকি, যারা সময় দিতে পারবেন, যারা উপযুক্ত, যাদের মেধা যোগ্যতা আছে এই কাজগুলি করার জন্য, ওনাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব। কিন্তু আমরা দেখা গেছে, যদিও এটা বাস্তবতা, এখন এটার জন্য আমরা সবাই দায়ী যে আমরা করতে পারি না বলে আমাদের কনস্টিটিউশনে নির্বাচনের বিধান রাখা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে আসে। যাই হোক, গণতান্ত্রিক পদ্ধতি আসতে গিয়ে দেখা যায় যে এই যদি 8টা পদ থাকে, একটা পদে একজন লোককে এক প্যানেল থেকে হয়তো উপযুক্ত লোককে ওনাকে দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যায় যে উনি এখানে ভোট কিন্তু সবসময় যে উপযুক্ত মানুষ নির্বাচিত হয় এটা কিন্তু সঠিক না। ভোটে অনুপযুক্ত মানুষও নির্বাচিত হয়ে যায় তার জনপ্রিয়তার কারণে। নানা মানুষ নানা কারণে, একটা প্লেয়ারের যে জনপ্রিয়তা আপনার আমার সেই জনপ্রিয়তা নেই, স্যার হয়তো সেই যোগ্যতা নেই, সে নির্বাচনে দাঁড়াইলে জিতে যায়। তো সুতরাং ইলেকশানে যে সবসময় উপযুক্ত মানুষ নির্বাচিত হয়ে আসবে এটাও ঠিক নয়। তো আমরা গত ওনাদের অবজারভেশন থেকে আমরা যেটা বুঝছি, এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমার কনভেনার সাহেব এসছেন কিনা আমি জানি না, আমি অপেক্ষা করতেছিলাম, উনি উঠলে হয়তো আমাকে বলতে হতো না। গত এজিএমে সংবিধান সংশোধনের বিষয়ে একটা কমিটি আপনারা করে দিয়েছিলেন আমাদেরকে 3 জনকে, আমি আতাউল করিম সাহেবকে কনভেনার করে আমাকে, এবং প্রথমে একটা কমিটি করা হয়েছিল আমাদের ডাক্তার শফিউল হাসান সাহেবকে, উনি থাকতে রাজি না কোনোভাবে, ওনাকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার SM আইয়ুব সাহেবকে সম্মানিত সদস্য করে দেওয়া হয়েছিল। উনিও দেখলেন যে পরবর্তীতে পদত্যাগ করে গেছেন। তো পদত্যাগ করাতে আমাদের কমিটিতে একটা স্থবিরতা দেখা দিছে, কারণ একটা কমিটিতে সিদ্ধান্ত নিতে গেলে মেজর সংখ্যক থাকতে হয়, কারণ মতের যদি হয় মেজরিটির একটা ব্যাপার থাকে। এখন আমরা 2 জন, আমাদের কনভেনার সাহেবও তেমন উদ্যোগ নিতে পারেন নাই, আমিও সময় দিতে পারি নাই। আমরা বসবো করে অনেক দিন সময় চলে গেছে নানা কারণ, আমি হজে গেছিলাম বা আরেকজনের ওনার একটা অসুবিধা থাকলে আমার একটা সুবিধা থাকে, অথবা আমার একটা অসুবিধা থাকলে ওনার সুবিধা থাকে, এরকম হয় নাই। তারপরও কার্যনির্বাহী পরিষদ আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, অনেকবার চিঠি দিয়েছেন কনভেনার বরাবরে, আমাকেও কপি দিয়েছেন। এখন আমি তো সদস্য, কনভেনার যদি মিটিং না ডাকেন আমারও করার কিছু নাই। সেই জন্য আমি কনভেনার যখন মিটিং ডাকবেন আমি অপেক্ষা করি, এইভাবে আর করা হয় নাই। যাই হোক, আমি কাউকে এখানে ওনাকেও দোষারোপ করছি না, উনি হয়তো সময় দিতে পারেন নাই। পরবর্তীতে আমি নিজে থেকে ওনাকে যখন
জিএম আসলো, আমি বলছি আমাদেরও তো একটা জবাবদিহিতা আছে, আমাদেরকেও জিজ্ঞেস করবে সাধারণ সভা আপনারা এটা চিন্তা করেছেন কিনা। তো আপনার একটু বসি। তো আমরা বসলাম। কিছুদিন আগে আমারও আসলে মসজিদের গঠনতন্ত্র সম্পর্কে তেমন ধারণা আগে ছিল না। তো আমরা বসে একটু দেখলাম যে আমাদের দুজনের কাছেও এই জিনিসটা মানে আমরা একমত হয়েছি যে এই যে আসলে এই সম্পাদকীয় পদগুলি না রেখে আগে যেরকম ছিল সদস্য নির্বাচিত হয়ে আসার পরে যারা উপযুক্ত, যারা সময় দিতে পারবেন, যেই কাজের জন্য উপযুক্ত, কার্যনির্বাহী পরিষদ তাকে দায়িত্বটা দিবেন, তাকে একটা উপকমিটি করে দিবেন, একজনকে কনভেনার করে। তাহলে ওই যে আমাদের বাবর সাহেবের যে প্রশ্ন যে আমরা কি সবসময় সেক্রেটারিকে পাবো খবর দেওয়ার জন্য, কি সেক্রেটারিকে না পাইলে তখন ওই সমস্যাটা কিন্তু ওইভাবেই সমাধান হয়ে যায়। উপকমিটি করে দিলে কার্যনির্বাহী পরিষদ যাকে দায়িত্ব দিবেন ওনাকে আমরা পাবো। নামটা এনেছেন যে এগুলি সম্পাদকীয় পদগুলি বিলুপ্ত করে আমরা আগের সংবিধানে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এইটা আমার অভিমত, এটা প্রস্তাব, এইটা হলো আমাদের এই এজেন্ডার বিষয় আলাদা। আমি যখন দাঁড়িয়েছি আমার মনে হয় সংবিধান রিলেটেড বা নীতিমালা সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে আলোচনা করা, কিন্তু তাকে বিবাহিত বলে তাকে আর কবর দেওয়া যাচ্ছে না। নীতিমালাটা করা হয়েছে। তা আমার অবজারভেশন হচ্ছে এই নীতিমালাটা আমাদের গঠনতন্ত্রের সাথে কিন্তু সাংঘর্ষিক, পুরোপুরি সাংঘর্ষিক। কারণ এমন নীতিমালা আমরা করতে পারি না যেটা গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এখানে গঠনতন্ত্রে বলা আছে সদস্য মারা গেলে তার ওয়ারিশ সূত্রে এখানে সদস্য হতে পারবেন। তার বিবাহিত মেয়েরা পারবেন না এরকম কোনো কথা নেই, তার সন্তানরা সবাই পারবেন। নিয়ম আছে একটা, একজন ফ্রি হবেন, বাকিরা ওই চাঁদা দিয়ে, যেটা সাধারণ সদস্য হওয়ার জন্য নর্মাল যে নতুন সদস্য হতে যে ভর্তি ফি ওইটা দিয়েই, অথবা আজীবন সদস্য হতে হলে আজীবন সদস্যের ফি দিয়ে তাকে সদস্য হওয়ার। তাহলে বিবাহিত মেয়েও যদি তার বাবা মারা যাওয়ার সাথে সাথে সদস্য হয়ে যায়, তাকে তো আমরা বাদ দিতে পারতেছি, কারণ উনি তো সদস্য হয়ে গেছেন। তাহলে সদস্য হইলে স্বয়ং উনি কবরের অধিকার পাচ্ছেন। আমি বুঝাতে পারছি একটু? হ্যাঁ, মানে সংবিধানে আছে ছেলে মেয়েরা সবাই সদস্য হতে পারবেন, এবং সদস্য হলেই সে কবরের অধিকার পাচ্ছেন। তাহলে এই রুলসটা যেটা আমরা কার্যনির্বাহী পরিষদ বা আগে জিএম অনুমোদন করেছে, এই রুলটা গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। এটা কখনো আপহেল্ড হবে না। এটা কারণ আইনের বিধান হচ্ছে, যেমন আমরা বাংলাদেশ সংবিধান আছে, আমাদের সংবিধানের বাইরে কোনো গভর্নমেন্ট কোনো আইন বানাতে পারবে? সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়, পারবে না। তো এইখানেও আমরা যে রুলসটা করেছি এটা পুরোপুরি সাংঘর্ষিক গঠনতন্ত্রের বিধানের সাথে। যাই হোক, এটা একটা বিষয়, গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। তারপরে যেহেতু আমি একটা দায়িত্বে আছি, কল্যাণ সমিতির দায়িত্বে আছি, আমাকে অনেকে বলেন, অনেকে এটাও মনে করেন যে মসজিদে আমারও একটা ভূমিকা আছে হয়তো, বা আমিও মসজিদের সাথে জড়িত, আলাদা কমিটি, এটাও অনেকে ধারণা রাখেন না। আমাকে অনেকে বলছেন যে এটা যারা জানতে পারছেন যে আমার মেয়ে নাকি এখানে কবর দিতে পারবেন না, আমি তো জানি না, এটা আমি দেখবো, ছেলে মেয়েরা তো লেখা আছে দিতে পারবে। বলছে না, আমার মেয়ে বিবাহিত হইলে নাকি পারবেন না। এরকম একটা ইনস্ট্যান্স আছে আমাদের আফসার ভাই, যিনি আজকে উনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, এই এলাকার জন্য, এই মসজিদের জন্য আন্তরিকভাবে উনি মানে শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই ভ্রান্ত নীতিমালার কারণে ওনার মেয়ে যখন উনি আগে মারা গেছেন, ওনার মেয়েটা যখন মারা যাচ্ছে, তখন ওনার শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা একটু তিক্ততার সম্পর্ক ছিল। তো ওনার পরিবার চাচ্ছিল না ওনাকে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে, না বলছে আমি এখানে কবর দিতে চাই, ওনার ওয়াইফ, ওনার ভাইরা। কিন্তু আমাদের এই গঠনতন্ত্রের কারণে ওনাকে কবর দিতে পারি নাই আমরা। তখন অনেক চেষ্টা করে এই শমশের পাড়ার আইয়ুব সাহেবদের সাথে কথাবার্তা বলে ওনারা এটা সম্মান করেছেন। আফসার ভাইয়ের মেয়ে যখন শুনছে, ওনারা এখানে কবরটা দিতে পেরেছেন। এরকম অনেক সমস্যা অনেক সময় হয়ে যাবে। যেমন আমাদের এখানে অনেক বাড়ির মালিক আছেন, আমাদের 8 নম্বর ওয়ার্ডের ওনার ওয়াইফও আমাকে বলতেছিল যে আমার তো কোনো ছেলে নাই, আমার মেয়ে আছে, আমার এই মেয়েরা এখানে থাকে, উনি বিবাহিত বলে নাকি ওনারা কবর দিতে পারবেন না। তাও ওনার তো কোনো ছেলে নেই, ওনার সন্তান, অথচ উনি সদস্য হয়ে গেলে কিন্তু পারতেন। আমি বলছি ওনাদেরকে, আমি বলছি আপনারা সদস্য হয়ে গেলে পারবেন,
তো সদস্য হতে গেলে আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখানে, মারা যাওয়ার পরে এখানে যখন সদস্য হয়ে, যে বললাম এক বাপের 5টা ছেলে আছে, একজন সদস্য হয়েছেন, 4 ছেলে আর সদস্য হয় নাই। যখন মারা যাচ্ছে ওনাকে আর কবর, ওই যারা সদস্য হয় না তাদেরকে কবর দিতে দেওয়া হচ্ছে না। এটা একটা বৈষম্য হচ্ছে। মানে আমার বাবার সন্তান, ও সদস্য হয়েছে বলে ও আমি হই নাই, ঠিক আছে, ওনাকে পানিশমেন্ট দেওয়া হলো কি আজীবন সদস্যের 3 গুণ। আজীবন সদস্যের চাঁদা হচ্ছে 56,000 টাকা, ওখানে 3 গুণ করে 1,68,000 টাকা নিয়ে ওই মৃত ব্যক্তির উপর অমানবিক আমরা একটা মানে ফ্রেম বিধান চাপাই দিলাম যে আপনাকে 1,68,000 টাকা দিতে হবে, অ্যাজ ইফ উনি একটা বহিরাগত এখানে কবর জায়গা কিনে ওখানে ওনাকে কবর দেওয়ার মতো, অথচ উনি এলাকার স্থায়ী বাসিন্দা। ওনার বাবা এই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন, ওনার বাবা এই কবরস্থানে শায়িত আছেন, ওনার বাবা হয়তো মসজিদ এলাকার খেদমতও করে গেছেন, কিন্তু তারা এটা থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করছেন। আর যারা সদস্য ছিলেন তারাও আসছেন, সব সময় আমরা চেষ্টা করেছি আমাদের যেটা গুরু দায়িত্ব আমাদের এলাকাবাসী দিয়েছিলেন আমরা আদায় করতে। হয়তো আমাদের কাছে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু স্বেচ্ছাচারিতা বা ওই ধরনের কিছু আমাদের মনে পড়ে নাই, অতটা আমি বুঝি নাই। এখন বক্তব্য রাখতে চান আর বিষয় পাশে নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের 28তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদ 2024-26-এর সদস্যবৃন্দ এবং সামনে বসা চাঁদগাঁও আবাসিক এলাকা এ ব্লক বি ব্লকের সম্মানিত বাড়ির মালিকবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। চাঁদগাঁও আবাসিক এলাকা এই জামে মসজিদ সৃষ্টি লগ্ন থেকে অনেক কিছুর ঐতিহ্য বহন করে, যেটা বিশেষ করে সমগ্র চট্টগ্রামের মধ্যে বলতে গেলেই এখন একটি আভিজাত্য মসজিদ। এটার সুযোগ সুবিধা সেই রকম পর্যায়ে পৌঁছেছে। এই সুযোগ সুবিধা প্রতিস্থাপন করতে গিয়ে, তৈরি করতে গিয়ে এই মসজিদ শুরু থেকে আজ অবধি যারা খেদমত করে গেছেন বা খেদমত করতে গিয়ে যারা আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং যারা প্রতিনিয়ত দিনরাত পরিশ্রম করে এই সুন্দর মসজিদকে আরও আমাদের সুযোগ সুবিধার জন্য, মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। মারা যাওয়ার পরে ওনার 4-5 জন ছেলে বা মেয়ে সবাই ওয়ারিশ হয়েছেন। এখানে সে আইন অনুযায়ী এখানে সংশোধনও হয়েছে, সদস্য কারা হতে পারবেন, যে একজন বাড়ির মালিকের মৃত্যুর পর ওনার যে কোনো একজন ওয়ারিশ অন্যদের সম্মতিক্রমে উনি সরাসরি সদস্য হিসেবে বিবেচিত হবেন, বাকিরা সদস্য হতে পারবেন। আমাদের এগুলি না করে যদি আমরা শুধু সদস্য হওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করি, তাহলে ওনারা এমনিতেই এই সমস্যায় পড়বে না। মারা যাওয়ার পরে চাঁদা নিয়ে দৌড়াদৌড়ি, টাকা পয়সা নিয়ে টানাটানি, এটা না করে দরকারি সার্কুলার দেন যে আপনাদের যদি এখানকার বেনিফিট দিতে চান, তাইলে এই যে 2-এর ক যে ধারা আছে সেসব ওনার সদস্য হলে ওনাদেরকে আর এইসব দৌড়াদৌড়ি করতে হবে না। শেষ মুহূর্তে আপনারা যেটা বলেন দেওয়া যাবে কি দেওয়া যাবে না, কারণ সদস্য করতে হলে কার্যকরী কমিটির অনুমোদন লাগে। এখন কার্যকরী কমিটি তখন তো থাকবে না, ওই সময় তো অ্যাভেলেবল হবে না। তো এইটা আবার নতুন করে আরেকটা জটিলতা সৃষ্টি হবে যে এটা আসলে ওনার ছেলে না মেয়ে না কি, এগুলো নিয়ে ঝামেলা হবে। বরং ওইটা এমনি সমাধান হয়ে যায় যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি যারা এই কবরস্থানের বেনিফিট নিতে চাইবেন তাদেরকে এই 2-এর ক ধারা অনুযায়ী এখানে যেটা বলা আছে যে প্লট মালিকের মৃত্যু তার একজন ওয়ারিশ অন্যান্য ওয়ারিশ লিখিত সম্মতিক্রমে প্লট মালিকের স্থলাভিষিক্ত হবেন। অন্যান্য ওয়ারিশগণ সদস্য ইচ্ছুক হইলে প্রযোজ্য ফি প্রদান করে কার্যনির্বাহী অনুমোদন করবেন, সদস্য হইতে পারিবেন। সেইটা যদি করা যায় তাহলে এইসব সবগুলি কিন্তু সমাধান হয়ে যায়। আর এইটা আমরা যদি বলি যে না যে কেউ আসলে আমরা এই 3 গুণ টাকা দিয়ে করবো, এটাও ফেয়ার সিস্টেম না, ওইটা কোনোভাবে করা ঠিক হবে না। আগে থেকে বলেন, ঢাকায় সবাইকে উদ্বুদ্ধ করেন বা নোটিশ দেন যে যারা হবেন ওরা যদি হয়ে যান তাইলে একটা ডিসিপ্লিন আসবে। আমরা যেটা বলছি হঠাৎ করে উনি আসলেন 51,000 টাকা না 1.5 লাখ টাকা দিয়ে হয়ে যাবেন, এটা কিন্তু কোনো ডিসিপ্লিন থাকবে না। এইটা আমার একটা মতামত বললাম। তো এই জিনিসগুলো যদি আমরা এখানে হুট করে এরকম একটা সিদ্ধান্ত না নিয়ে
যেহেতু আমরা সংবিধান সংশোধন করার জন্য একটা উপকমিটি করেছি, সেই উপকমিটির থেকে প্রস্তাব আসলে আমার মনে হয় কার্যনির্বাহী কমিটি এটা পর্যালোচনা করে এখানে প্লেস করলে সাধারণত বিবিধের উপরে কোনোদিন সংবিধান সংশোধন হয় না। সংবিধান সংশোধন করতে হলে অ্যাকচুয়ালি এজেন্ডা হিসাবে আসা উচিত, সেই জন্য এইটা এখানে যাওয়া যায়। তবে এর মধ্যে একটা কথা আসে যে এই কমিটি এইটা হয়তো এই মুহূর্তে করতে পারবে না, হয়তো সামনে কমিটি আসলে তখন করবেন। এইটা গেল আপনার কবরস্থানে যে সমস্যাটা, সেটা। আরেকটা কথা হয়েছিল 8টি পদের ব্যাপারে। এখন প্রায় আমরা বলছি, আমি নিজেও কমিটিতে এইটা বলেছি যে 8টা পদ বাদ দিতে হলে অসুবিধা নেই। এখন আজকে কথায় যেটা বুঝেছি যে বলছেন যে ভোটাররা সবসময় যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন না, সেই জন্য আমরা এখানেই আমরা নির্ধারণ করি 500 ভোটার যদি যোগ্য ব্যক্তি নির্ধারণ করতে না পারে বা নির্বাচন করতে না পারে, আমরা 12-14 জনে কেমনি নির্বাচিত করব, একটা কথা। আর এই 500 লোক কি তাহলে সভাপতি সাধারণ সবাইকে কি অযোগ্য করে করেছে, ভোট দিয়েছে? এটা তো আর অ্যাকসেপ্টেবল না কথা। আমরা যখন বুঝে দেই না বুঝে দিয়েছি, এটার দায়িত্ব যদি 8টা সম্পাদকের কাজ আমরা না পেয়ে থাকি, সেটার দায়িত্ব ভোটারদেরও আছে। কাজে এইটা সিস্টেমের দোষ না যে এটা কেন হলো। আমরা এখানে যদি দেইও করা যাবে, আমরা তো কার্যকরী কমিটি একটা নির্ধারণ করলো, আমরা যদি সংবিধানে সেটি ইনক্লুড করে নিই যে সদস্যদের থেকে একজনকে দায়িত্ব দেওয়া হবে, একটা উপকমিটি করা হবে, সেইটা আবার একদম নীতিমালার মধ্যে আনতে হবে। আমরা যেটা এক্সটেম্পোর ছেড়ে দিচ্ছি, এটা ওনারা কেন এটা এরকম করলে কিন্তু আবার ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে। আমার বক্তব্যটা হলো, আমরা যেইটাই করি সব দিক বিবেচনা করে করা ভালো। আমি যদি বলি যে ওনারা ভোট দিয়েছেন এতগুলি লোক, ওনারা কোনো কারণে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন না, অযোগ্য ব্যক্তি চলে আসছে, তাহলে তো আমরা যারা আসছি সবাই অযোগ্য, এখানে কেউ যোগ্য আসেনি। কাজে ওইটা বলা যাবে না যে ওনারা লোক পাঠিয়েছেন। কোনো কারণে একজন আসছেন, উনি কাজ করতে পারেন নাই। কী কারণে কাজ করতে পারেন নাই? কাজ করতে পারেন নাই কারণ হলো যে ওনাদের কোনো জবাব দিতে ছিল না। আমি মিটিংয়ে বিভিন্ন সময় বলেছি যে ওনারা প্রতি মিটিংয়ে একটা রিপোর্ট দেবেন, ওনার কী কাজ করার কথা ছিল, কী পরিকল্পনা ছিল, কী করার কথা ছিল, কী করেছেন সেটা একটা দেবেন। যেহেতু সেটা সিস্টেমে আসেনি, সেই জন্য হয়নি। আপনি ওখান থেকে করেন, ডাইরেক্ট ইলেকশন করেন, যেইটাই করেন আলটিমেটলি করতে হবে, এটা জবাব দিতে কীভাবে নির্ধারণ করবেন। এখানে তো কোনো সম্পাদক, আমরা আগে গত মিটিংয়ে আমি কথা বলেছিলাম, যারা সম্পাদক ওনাদের কার্যক্রমের একটা রিপোর্ট থাকা উচিত। আমি আপনার মেইন এই কথাটা আমি বলেছিলাম, আমার যতটুকু মনে আছে, হয়তো লিপিবদ্ধ করা আছে, যে সম্পাদকদের ওনাদের প্রত্যেকের কার্যক্রমগুলো। তাহলে মেজরিটি দেখা যাচ্ছে যে এটা বাদ দেওয়ার জন্য, এটা না, এটা আমাদের আজকের এজেন্ডাতে আছে। না, যখন যা ইচ্ছা করছি না আমরা, এটা আজকে এজেন্ডা আছে আমাদের কার্যনির্বাহী পরিষদের থেকে সিদ্ধান্ত নিয়ে এখানে আসছে। এইটা আপনারা সবাই যেহেতু মতামত দিচ্ছে, সবার মতামতকে আমাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, নোট আছে, আমরা লিখে রাখছি এখানে, কাসেম সাহেবের নোট অফ ডিসেন্ট, আর সবাই ম্যাক্সিমাম মতামত দিচ্ছে, এটা পাস বা ঠিক আছে লেখা। আচ্ছা, আমি আমাদের নুর আহমদ সম্মানিত সদস্য উনি বলতে চাচ্ছেন, আমি ওনাকে দিচ্ছি ফ্লোর। এখানে আমাদের একজন সম্মানিত সদস্য মোহাম্মদ ইবনান উদ্দিন কিছু বলতে চান, একটা রিসিপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রাক্তন সভাপতি মহোদয় এবং আমার সামনে মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি হতভাগা দুইবারই নামাজের সেক্রেটারি ছিলাম। আমার সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব প্রথমবার আমার সাথে আরও 2 জন লোক দিয়ে একটা কমিটি করে দিয়েছিলেন এবং খুব সুনামের সহিতই আমি তখন কাজটা পরিচালনা করে গিয়েছি। সেই কারণেই আমি নামাজের সম্পাদক হতে চেয়েছিলাম, কিন্তু এইবার আমি হতভাগ্যকে কেউ কোঅপারেশন করেনি। সেই জন্য আমি জনগণের আদালতেই দিলাম বিচারটা।
আমি কারো বিরুদ্ধে কিছু বলবো না, যেহেতু এখন কারো মনে ব্যথা দিলে সেই ব্যথা ক্ষমা চাওয়ার মতো সময় আল্লাহ আমাকে দিবেন না। আমি চাই এই এলাকায় জিয়ার বাপের আমলে যেরকম ছিল সেরকম হবে কিনা আমার প্রশ্ন। যাক, আমি বেশি কথা বলবো না। আমি কথা বলতে গেলে কোন দিকে তাকে মনে ব্যথা পাবেন, আমি সেটা চাই না। জিয়ার কাছে আমার অনুরোধ, জিয়ার বাপকে ফলো করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। যে অ্যাকচুয়ালি আমরা অডিট নিয়ে অনেক ধরনের কথাবার্তা হইলো, অনেকে অনেক রকম এই করছে। এখন আসলে সিদ্ধান্তটা কি হইলো, এখন নেক্সট টাইম থেকে নেক্সট কমিটিতে যারা আসবে তারা কিভাবে অডিট করবে, রিসিভ পেমেন্ট করবে এবং রিসিভ পেমেন্ট অডিটর করবে কি না, এটাও একটা সম্ভাবনা আছে। তাহলে অ্যাসেট লিস্ট থাকবে, ব্যালেন্স শিট থাকবে না, প্রফিট অ্যান্ড লস থাকবে না, রিসিভ পেমেন্ট থাকবে, অ্যাসেট লিস্ট থাকবে, এই দুইটা থাকবে অডিট রিপোর্টে। এটা সবাইকে আপনারা একমত আছেন এতে? তাহলে ওই ওই অবশ্যই কি কথাটা থাকবে না। আপনারা কি সবাই একমত আছেন এইটা করার? তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যে এই অডিট করার জন্য অডিটের যে রুলস আছে সেই রুলসের বাইরে অডিটর পাবেন কিনা অডিট করার জন্য। এটাকে এটা এটা এটাকে বলতে আছে। হ্যাঁ, অ্যাকাউন্টসের রুলে এইরকম করতে হবে, অ্যাকাউন্টসের রুলে এরকম করতে হবে। তাহলে তাহলে কি আগে আগে যেভাবে করতো এইভাবেই চলবে? আমি আরেকটু আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যাপার হচ্ছে আমার তো অনেক বয়স হয়ে গেছে এবং অনেক বছর থেকে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। মাঝে একবার দ্বিতীয় সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এর ভিতরে দীর্ঘ 10, 11, 12 বছরের ভিতরে আমার কাজে, ব্যবহারে, কথাবার্তায় অনেক ভুল ত্রুটি হতে পারে, যা আপনাদের মনে কষ্ট লাগতে পারে। তা কাজেই আমরা এই বয়োবৃদ্ধ বয়সে নেক্সট টাইমে এজিএম আমি পাবো কি পাবো না একমাত্র আল্লাহই জানে। আমাকে আপনারা অন্তর দিয়া আমাকে ক্ষমা করবেন, অন্তরের সাহায্যে আমাকে ক্ষমা করবেন। আমার দোষ ত্রুটি অনেক থাকতে পারে, হ্যাঁ, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আয়ের বার্ষিক যে আয় গত এজিএমে 300 টাকার পরিবর্তে 400 টাকা করা হয়েছিল, 100 টাকা। তখন আমি বলেছিলাম যে এটা 400 টাকা না করে 500 টাকা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা যদি ঘর থেকে বের হয়ে 1 প্যাকেট বিস্কিটও কিনি সেটার দামও 100 টাকা হয়, তাহলে 100 টাকাটা খুব একটা বেশি করে। এখন এখানে অনেক সদস্য আসেন যারা 5,000 টাকা পর্যন্ত মান্থলি দিতে পারেন। 400 টাকার জায়গায় 500 টাকা হলে এটা একদম একজনের জন্য খুব বেশি হয়ে যাবে তা কিন্তু না। এটা মসজিদের একটু আয়ের উৎস বাড়বে, এটা হচ্ছে আমার প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাবটা হচ্ছে মসজিদের একটা পরিবারের একাধিক সদস্য, হয়তো আমি এক ভাই, আমার আরো 2 ভাই আছে, তারা যদি সদস্য হতে চায় তাদের জন্য যে ভর্তি ফিটা আছে সেটা কি কম করা যায় কিনা। তাহলে হবে কি মান্থলি যে তার চাঁদাটা ওটা দিবে, একটা আয়ের উৎস বাড়বে। নতুন সদস্যর ক্ষেত্রে চাঁদাটা ঠিক, ভর্তি ফিটা ঠিক থাক, কিন্তু পরিবারের একাধিক সদস্য যদি সদস্য হতে চায়, আমার ঘরে 5 জন আছে, 5 জনই সদস্য হতে চায়, তাহলে সেক্ষেত্রে ভর্তি ফিটা যদি একটু কম করা যায়, সেটা যদি 5,000 টাকা কিংবা 10,000 টাকার মধ্যে আনা যায়, তাহলে সদস্যের সংখ্যা বাড়বে এবং মাসিক চাঁদাটা বাড়বে। এটা একটা মসজিদের জন্য আয়ের উৎস হবে। এই আমার প্রস্তাব ছিল এই 2টা। ধন্যবাদ, সালাম আলাইকুম। অনেক দিনের একটা কথা খেয়াল হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। আমি সবাইকে একা একে সম্বোধন না করে সবাইকে আমি একসাথে বলছি আমাকে একটু দোয়া করেন, আমার একটু অসুখ লাগতেছে এখন আমার নানা রকম সমস্যা। যাই, আমি একটা জিনিস 1966 ইংরেজিতে একটা জিনিস আমি দেখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। বায়তুল শরাফের মসজিদের মধ্যে আমি যেতাম, আমাকে আমার মামা নিয়ে গেছিল সহরাতের রাত্রে। উনি যিনি ছিলেন, উনি মসজিদের ওটা বেড়া এবং সনের ছাউনি, আমরা সিটিংয়ে যে কথা সনের ছাউনি, এক কোণারে বসে রাত্রে 3:30 জিকির করতেছেন। আমি ওনাকে দেখে খুব অভিভূত হয়ে গেলাম। যাক, আমি লম্বাতে যাচ্ছি না। তো উনি 1966 ইংরেজিতে আমাদের চিটংয়ে স্বনামধন্য একজন লোক করাচি যাচ্ছে, করাচি। তো হুজুরের কাছে গেছে, হুজুর আমি করাচি যাচ্ছি, আপনি আমাকে
করাচি থেকে কিছু আপনার জন্য আনবো, আপনাদের কি প্রয়োজন আমাকে একটু বলেন। উনি অনেকক্ষণ চিন্তা করে বলল, তুমি আমার জন্য একটা লোটা আইনো, একটা বদনা আইনো। লোটা বদনা আপনারা কেন? কত বদনা, করাচির বদনার নলিটা খুব চিকন, অজু করতে পানি খুব কম খরচ হয়। এটা আপনারাও দেখছেন সৌদি আরব বা মক্কা মদিনায় ওই বদনাটার মুখটা খুব চিকন, এক বদনা পানিতে কত আমার অজুটা হয়ে যায়। তো এইটা আমার কিন্তু মনে এখন গেঁথে রয়েছে, এই যে আমরা অজু করি, পানি ইউজ করি, কতগুলি পানি আমরা করি, এইটাও আমাদের কিন্তু শিক্ষণীয়। তো আরেকটা কথা বলি আমি, আমার মনে হয় আমাদের ইমার্জেন্সি লাইট, যেটা আমি তাইওয়ান গেছিলাম, তাইওয়ানতে আসার সময় আমি 2টা ইমার্জেন্সি লাইট আনছিলাম। এটা 88 একটা আমার বাসায় রাখছি, একটা কিন্তু আমি মসজিদে দিয়েছিলাম। তো একটা আমার বাসায়, একটা মসজিদে কেন? তাইলে আপনি মসজিদে আসবেন, এটা আল্লাহর ঘরে দিছে আমি। তো আজকে এই আল্লাহর ঘরে যারা আমরা খেদমত করতে আসবো, আল্লাহর ঘরে যারা আসবো, আমি প্রত্যেক দিন কিন্তু আমার অফিস থেকে আমি জোহরের নামাজ আমার অফিসে পড়ি, আমি কিন্তু আসরের নামাজ এখানে পড়বে, আমি সব জায়গায় একটা হাইটে আমি দেখি। এটা আমি কেন? আমাকে যে আপনারা একটা দায়িত্ব দিছেন, সেজন্য আমি আমার অন্তর থেকে এটা দেখি। এখন আমি এটা মনে করি আমার যত কিছু আছে এটা আমার ছেলে নাতি পুতিয়ারা পাবে। এখানে যদি আমি 1 ফোঁটা পানি বাঁচাইতে পারি, এটা আমি সেভিংস করলাম আমার পরে কালের জন্য, এই নিয়তে আমি এখানে আসি। আপনারা আমাকে এখানে সভাপতি হিসেবে অনেক অনেক কথা বলছেন, খালো লম্বা মাটির অনেক কথা বলছেন, কিন্তু আমি আমার মতো করে চলে যাচ্ছি। আমি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, অযোগ্য হয়ে থাকি, এটা কিন্তু আমি আপনার থেকে ক্ষমা চাইব। আরেকটা জিনিস বলবো, এখানে কিন্তু আমি কয়েকজনের কথা না বললেই নয়। আমাদের সেক্রেটারি এবং ট্রেজারার সাহেব, যে কাজ ট্রেজারার সাহেব তো সব সময় ওনাকে প্রেজেন্ট দেখেছি আমি, ওনার অন্তর থেকে কাজটা করছেন আল্লাহর ঘরে। আর ইফতারের সময় যে 2-3 জন লোক কাজ করছে, এটা আপনারা নিজের চোখে দেখেছেন। আর এটা কনস্ট্রাকশন নিয়ে যিনি কাজ করতেছেন, ওনাকে আমি ছোট করব না। ওনার যতটুকু সম্ভব উনি কাজটা করেছেন, ওনাদের কাছে আমি আল্লাহর কাছে চাইব। ওনারা কিন্তু ওনাদের জন্য নয়, ওনার নিজের জন্য কাজ করেছেন। এখন আপনারা যদি আসেন এখানে মসজিদে খেদমত করার জন্য, এটা আপনি নিজের জন্য করবেন, কারোর জন্য নয়। তো আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন সভাপতি হিসাবে, কিন্তু